আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অবশ্যই সবাই ভালো আছেন এবং আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল আপনারা পেয়েছেন। তো এইভাবে আসার কোনো নিয়ত আমার ছিল না। তারপরেও দিন শেষে এগুলো এত কিছু দেখার পরও যদি চুপ থাকি, সেটা তো আসলে চুপ থাকাটা এক প্রকারের সম্মতির লক্ষণ। বাঙালি একটা প্রবাদ আছে এবং সেই প্রবাদের সাথে বিষয়টা মিলে যায়। যে কারণে আমি চাইতেছিলাম যে আমার দিকটা হইলেও যাতে অন্ততপক্ষে না মিলে যায়। এখন সব কিছু নিয়ে কথা বলা যায়, যত যা হয়, কিন্তু আসলে কথা বলতে হয় মূল পয়েন্টগুলো নিয়ে। টুকটাক বা যেগুলো হওয়ার ছিল বা যেগুলো রেগুলার হয়, এইগুলো আসলে এক প্রকারের, এগুলো আমরা ছেড়ে দিই। কিন্তু যেগুলো হওয়ার না কিন্তু হইতেছে এবং সেগুলো যত চুপ করে থাকবে তত আরও বাড়তে থাকবে, সেই বিষয়ে আমাদের কথা বলা উচিত। তো আমার জায়গা থেকে একটা বিষয় তো অন্তত পক্ষে ক্লিয়ার করা দরকার। আমি অনেক দিন ধইরাই এগুলো দেখতে দেখতে অতিষ্ঠ। তাই আমি ভাবতেছি অন্তত পক্ষে যদি 5 জনও বুঝতে পারে তাও বেটার, তাও বুঝুক। আমার কথা হচ্ছে, কেউ না বুঝে কোনো কাজ না করুক। আমরা বাঙালিরা বিশেষ করে অল্প বুঝেই অনেক বেশি কাজ করে ফেলে। পুরোপুরিটা বুঝতে চেষ্টা করি না বা পুরোপুরিটা বুঝিও না, যেই কারণে আমাদের ভিতরে একটা গ্যাপ থেকে যায়। প্রথম যে বিষয়টা সবার মনে খারাপ লাগছে, আমারও খারাপ লাগছে, কিন্তু খারাপ লাগলেও আমরা সেই জায়গা থেকে কিছু করতে পারতেছি না। এবং কেন করতে পারতেছি না, কেন বলতে পারতেছি না, সেইটারও কারণ আছে। সেই কারণটা আমি ব্যাখ্যা করবো অবশ্যই, ইনশাল্লাহ। তো প্রথম বিষয়টা হচ্ছে যে জোর করে সারা বাংলাদেশে যত শিক্ষক আছে, প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষক, প্রত্যেকে জোরপূর্বক অব্যাহতি বা পদত্যাগপত্র নিতেছে স্টুডেন্টরা। এটা ইতিহাসে খুবই ন্যাক্কারজনক এবং দেখতেও তো দৃষ্টিকটু, খুবই খারাপ জিনিস এটা, কিন্তু হইতেছে এবং অহরহ। এরকম না এক জায়গায় হয়েছে আরেক জায়গার মানুষ শিক্ষা নিল এবং তারা চিন্তা করলো যে না, ওইখানে হয়েছে, আমরা করবো না। যদি আপনার কোনো স্যারের বিরুদ্ধে খারাপ লাগিয়ে থাকে, হইতেই পারে, কারণ ভালো খারাপ মিলেই মানুষ, পৃথিবীর প্রত্যেকের ভিতরে ভালো আছে এবং খারাপ আছে। আমরা যাদেরকে এত ভালো মনে করি তারাও যে আসলে এত ভালো তা না। এবং আমি নিজেও বা আমরা নিজেও নিজের দিকে তাকালেও তো বোঝা যায় যে আমরা আসলে কতটুকু ভালো আর কতটুকু খারাপ। তো যদি আপনার কোনো শিক্ষকের বিরুদ্ধে কোনো মন্তব্য থাকে বা কোনো আপনার অভিযোগ থাকে, সেক্ষেত্রে আপনি এটা খণ্ডন করতে পারেন। যদি অতিরিক্ত হয়, দু একটা জায়গায় থাকতে পারে, কিন্তু মানে সব জায়গায় না। ইটস নট গুড। সব জায়গায় না। সব ছাড়া কখনোই খারাপ হতে পারে না একসাথে। কিছু জায়গায় টিচাররা খারাপ, আমিও মানি, আপনিও মানেন এবং আমরা জানিও এগুলো, কিন্তু সবাই তো আর খারাপ না। অনেক শিক্ষক আছে যারা প্রচণ্ড মেধাবী এবং তারা তাদের ছাত্র বা ছাত্রীদের বা এক কথায় যদি বলি শিক্ষার্থীদেরকে নিয়ে প্রচুর উদ্বিগ্ন এবং তারা তাদের শিক্ষার্থীদেরকে কিছু শিখাইতে চায়। দু একজনের জন্য সবার সাথে এরকম করাটা ঠিক হয় না। তারপরেও যদি আপনার আলাদাভাবে আপনার বা আপনাদের যদি আপনারা সংখ্যাগরিষ্ঠ হন, দেশটা এখন এরকম হয়ে গেছে, কেউ যদি সংখ্যাগরিষ্ঠ হয় তাহলে তারা সত্য বলুক আর মিথ্যা বলুক, ভালো বলুক আর খারাপ বলুক, যাই বলুক না কেন, তারা জিতবে এবং সবাই তাদের পক্ষে কথা বলবে। এখন সংখ্যাগরিষ্ঠের ব্যাপারে বিভিন্ন মতামত আছে, আমি এতগুলোতে না গেলাম, শুধু এখানেই বলি। তো যদি আপনার কারো বিরুদ্ধে বা কোনো টিচারের বিরুদ্ধে, শুধু টিচার না, যে কারো বিরুদ্ধে যদি আপনার খারাপ লেগে থাকে বা অভিযোগ থাকে এবং সুনির্দিষ্ট অভিযোগ, সেই ক্ষেত্রে আপনি একটা ব্রেঞ্চ গঠন করতে পারেন বা আপনি একটা সিস্টেম করতে পারেন। যদি সরকারি কলেজ হয় বা স্কুল হয়, সেক্ষেত্রে আপনি উপজেলার ইউনো আছে, টিউনো আছে, ওসি আছে, তাদেরকে নিয়ে আপনারা যে কজন আছেন, 50 জন হোক, 100 জন হোক, 150 জন হোক, আপনারা যে কজন আছেন সবাই মিলে সবার কাছ থেকে একটা ডেট নিয়ে একটা বিচারের মতো বসলেন আপনারা। যেখানে অভিযোগ যার উপর আছে সেও থাকলে, ভিকটিম যারা আছে বা যারা আপনারা করতে যেতেছেন, অপসারণ করতে যেতেছেন তারাও থাকলেন। থাকার পর যৌক্তিকভাবে এবং সুনির্দিষ্ট অভিযোগের উপরে ভিত্তি করে আপনার একটা সিদ্ধান্তে উপনীত হতে পারেন, যেখানে সবাই থাকবে। আপনার তো আর ক্ষমতার মালিক না, আমরা তো আর ক্ষমতা নেই। এদেশের জনগণ প্রচণ্ড সবার উপরে, সবার ভিতরে একটা ভুল ধারণা আছে যে আমরা মনে করি আমরা রাষ্ট্রের মালিক। যদিও এই কথাটা কোনো এক কারণে সত্য, কিন্তু অরিজিনাল সত্যটা হচ্ছে আমরা এই রাষ্ট্রের হেল্পার। রাষ্ট্র গঠনের জন্য বা রাষ্ট্রকে সাহায্যের জন্য আমরা ব্যবহৃত হই। পৃথিবীর প্রত্যেক রাষ্ট্রের প্রত্যেক জনগণ তারা তাদের দেশের হেল্পার। তারা তাদের রাষ্ট্র পরিচালনা করে না বা তারা রাষ্ট্রের ক্ষমতাধর ব্যক্তি না। এখন তারা রাষ্ট্রের মালিক কারা? রাষ্ট্রের মালিক আলটিমেটলি এই রাষ্ট্রের জনগণ। এটা সত্য কথা, এইখানে কোনো ভুল নাই। তবে আরও প্রসিদ্ধ বা আরও সত্য কথা হচ্ছে, এই দেশের জনগণ হচ্ছে যারা নাগরিক, যাদের উপরে কোনোই দায় বাধ্যতা নাই, যাদের উপর কোনো দায় বর্তায় না, তারা হচ্ছে এই রাষ্ট্রের জনগণ। এই রাষ্ট্রের জনগণ হওয়ার পরে, এটা হচ্ছে রুট লেভেলের শ্রেণী,
তারপরে যদি আপনি যান, তারপরে হচ্ছে যাদের উপরে দায়বদ্ধতা বর্তায়, যেমন কেউ ব্যবসা করে, চাকরি করে, বা যে কোনো দায়িত্বে আছে সে, শুধু এসে জনগণ না, জনগণ হওয়ার পরেও সে যে কোনো একটা দায়িত্বে আছে, যে কোনো একটা পেশায় আছে, তার উপরেও বর্তায়। এটা মিডল ক্লাস, হাই সোসাইটি বা হাই লেভেল না, এটা হচ্ছে মিডল ক্লাস। তার জায়গা থেকে সে রাষ্ট্রের উন্নয়নের জন্য যা যা করা দরকার সে তা করবে, সেও হেল্পার। এবং রাষ্ট্রের যারা কর্তা, এই কর্তাগুলো কারা? রাষ্ট্রের কর্তা হচ্ছে রাষ্ট্রের পলিটিশিয়ান ব্যক্তি বা ঊর্ধ্বতন লোক, যাদের কথায় রাষ্ট্র চলে। এখন আপনি আর আমি খুব ভালো মতো জানি যে আপনার আর আমার কথায় রাষ্ট্র চলে না, এইটা একদম সুস্পষ্ট, এবং আপনিও জানেন। কিন্তু আপনি ক্ষমতা খাটানোর চেষ্টা করেন যাতে আপনার কথায় রাষ্ট্র চলে। এটা তো সম্ভব না। রাষ্ট্রে চলে কলমে, রাষ্ট্রে চলে কাগজে, রাষ্ট্রে চলে প্রমাণে, আপনার আর আমার কথায় বা আপনার আর আমার ইচ্ছায় না। এবং যৌক্তিক অযৌক্তিক বোঝার পরে হচ্ছে রাষ্ট্র চলবে। যাক, এটা অনেক লং প্রসেস, এত প্রসেসে না গেলাম। এই যে আপনারা আমার কথা ভুল ধরার চেষ্টা করেন না, আমি আসলে ভুল বলার জন্য আপনাদের কাছে আসিনি বা আপনাদের সাথে কথা বলতেছি না। আমি চাইতেছি একটা মীমাংসিত জিনিস হোক, বা আপনারা বুঝতে চেষ্টা করেন। আমি বোঝানোর চেষ্টার জন্য আসছি, আমার কথার ভুল ধরার জন্য, বা আমি ভুল বলতেছি বা আপনারা আমার উপর ক্ষিপ্ত হবেন এর জন্য বলতেছি না। তো সে যাই হোক, সেগুলো আলাদা প্রসঙ্গ, এগুলো বাদ দিলাম। তো এইভাবে যার উপরে হচ্ছে আপনার অভিযোগ আছে, আপনি তাকে নিয়ে বা তাদেরকে নিয়ে বা যাদেরকে যদি একের অধিক হয় তাদের সবাইকে নিয়েই বসে একটা সুনির্দিষ্ট আলোচনার উপরে ভিত্তি করে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। তা আমরা সবাই এই সার্কেলটা থেকে বের হয়ে গেছি, এবং যে যার থেকে ক্ষমতা দেখাইতেছি। এখন ক্ষমতা দেখানোর মূল থিম কী দাঁড় করাইছে? তো ক্ষমতা দেখানোর মূল থিমটা হচ্ছে তাদের, যে তারা আন্দোলন করছে, তারা রাষ্ট্রের যে প্রধান ছিল বা রাষ্ট্র যারা পরিচালনা করতো, যে দল করতো, সেই দলকে তারা হটাইছে। এগুলো সমস্ত কিছুর উপর ভিত্তি করে তারা এখন নিজেদেরকে মনে করতেছে যে আমরাই ক্ষমতাবান। বিষয়টা হচ্ছে ওই যে একটা প্রবন্ধ আছে বাংলায়, যে একের লাঠি 10-এর বোঝা। একটা লাঠি যদি 10টা লাঠি যদি একজনের কাছে থাকে তাহলে সেটা বোঝা মনে হবে, কিন্তু 10টা লাঠি যদি 100 জনের কাছে থাকে বা 10 জনের কাছে থাকে, সেক্ষেত্রে বোঝা মনে হবে না। সেক্ষেত্রে বিষয়টা খুবই সহজ। তো কাউকে স্মরণের ক্ষেত্রে যদি আপনি একের অধিক হন বা সংখ্যাগরিষ্ঠ হন, সেখানে ন্যায্য বা ভালো মন্দর পার্থক্য আসে না, সেইখানে সংখ্যাগরিষ্ঠরাই জয়লাভ করবে। এইটাই স্বাভাবিক, এইটা অতীব স্বাভাবিক, একেবারে অতীব স্বাভাবিক। তবে আল্লাহ সাহায্যের প্রয়োজন হয়, অবশ্যই আল্লাহ সাহায্যের প্রয়োজন হয়। তো সেটা যাই হোক, তো এইভাবেই যদি মনে না করি যে আমরা একের অধিক, আমরা 20 জন, আমরা 30 জন, আমরা 100-500, জোর করে একজনকে পদত্যাগ দিয়ে দিলাম, বা জোর করে একজনকে ক্ষমতা থেকে বিচ্যুত করে দিলাম, জোর করে, ভালো মন্দ বিশ্লেষণের দরকার পড়ে না, জোর করেই এগুলো করলাম। সেইখানে না যে আমরা আপনার যে আইন মোতাবেক বা রাষ্ট্রের যে কার্যক্রম, সেইভাবে আমরা আগাইতে পারি। এবং সেটাই হচ্ছে রাষ্ট্রের প্রতি আপনি যে একজন নাগরিক, এবং সেই নাগরিক বা সুনাগরিক হওয়ার মূল মন্ত্রী হচ্ছে এইটা, যে আপনি রাষ্ট্রকে মেনটেন করবেন, আপনার রাষ্ট্রকে নিয়ে চিন্তা করবেন, এবং রাষ্ট্রে যে আইন দিছে সেই আইনের উপরে শ্রদ্ধাশীল থাকবেন, তাহলেই বলা হবে যে আপনি সুনাগরিক। এখন কিছু জায়গায় যে অনিয়ম দুর্নীতিগুলো আছে, সেইগুলোর বিরুদ্ধে কঠোর প্রতিবাদ করতে হবে, এখানে কোনো মিস নেই, এখানে কোনো কম্প্রোমাইজ নেই, এবং এখানে কোনো ছাড় নাই। কিন্তু সেইটাও প্রক্রিয়ার মধ্যেই যেতে হবে। যদি আপনি প্রক্রিয়ার মধ্যে না যান, আপনি জোর করে করতে পারবেন, অনেক কিছুই করতে পারবেন জোর করে, কিন্তু সেইটা সুনাগরিক হিসেবে হবে না, বা দায়িত্ব জ্ঞান থেকে যে কাজগুলো আর কি, এগুলো হবে না, এগুলো মাথা মোটার মতো কাজ হবে। এখন আসেন মূল থিম, যে মূল থিমটা কী বলতে চাইছিলাম, যে এই যে এত কাহিনী আজকে যৌনকর্মীরা তাদের অধিকার আদায়ের জন্য ওপেনলি তারা যে তাদের যেই কাজ আছে আর কি, তারা সেই কাজ করবে, এর জন্য তারা আজকে প্রেস ক্লাবে ওপেন আপনার সংবাদ সম্মেলন করছে। তারপর আপনার ঢাকা কলেজ এবং ধানমন্ডি আইডিয়ালের যে ঝামেলাগুলো, এগুলো আমরা দেখতেছি। তারপর বিভিন্ন স্কুল, বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠান, সবাইকে জোরপূর্বক ক্ষমতা থেকে নামায় দেওয়া বা তাদেরকে অব্যাহতি দেওয়া। কিছু কিছু জায়গায় আমি আবারও ক্লিয়ার করছি, কিছু কিছু জায়গায় এটা হওয়া দরকার ছিল, কিন্তু এর পাশাপাশি ভুল জায়গাগুলোতেও এই কাজগুলো হয়ে গেছে। তো সে যাই হোক, তো এই কাজগুলো যে হইতেছে, আমার কথা হচ্ছে করুক, সব কিছু শেষ, কোনো সমস্যা নেই। মূল সমস্যা হচ্ছে আমার এখানে, যে এই ব্যাপারগুলো নিয়ে একটা টু শব্দ, বিন্দু পরিমাণ একটা টু শব্দ উপদেষ্টা যারা আছে, তারপর আপনার এই যে এখন যারা সমন্বয়ক ছিল বা এখন যারা সমন্বয়কের কাজ করতেছে, আপনার ওই যে যারাই আছে আর কি, তারা প্রত্যেকেই তাদের জায়গা থেকে আপনি কাউকে একটা টু শব্দ করতে দেখবেন না, এবং তারা করতেও পারবে না।
এবং আমি চিন্তা করতেছিলাম আমার জায়গা থেকে যে তারা কেন পারবে না, কেন তারা চিন্তা করবে না বা কেন তারা বলবে না। কারণটা কি? অনিয়ম জায়গায় তো কথা বলতে হবে। অনিয়মের জায়গায় যেখানে সবাই কথা বলতেছে সেখানে আমারও কথা বলতে হবে, যেখানে অনিয়ম সেখানে কথা বলতে হবে। এখন যদি কথা বলতে হয় তারা কেন এই অনিয়মগুলোতে কথা বলতেছে না? বিশেষ করে সব বাদ দিলাম যে আপনাদের সব ঠিক, সব ঠিক, সব ঠিক, যৌনকর্মীদের যে ওপেন মানে তাদের যে ওপিনিয়ন, তারা যে এটা মতামত প্রকাশ করছে এটার বিরুদ্ধে, তারপর হচ্ছে ঢাকা কলেজ, ধানমন্ডি আইডিয়াল, তারা যে ঝামেলা করলো, এইসব ঝামেলা থেকে যাতে তারা না করে বা দেশকে যাতে এরকম অস্থিতিশীল পরিবেশের উপর সৃষ্টি না করে বা এগুলাতে যাতে তারা না যায়, কোনো দ্বিধাদ্বন্দ্বে যেতে না যায়, বা এরকম অজস্র কাহিনী হইতেছে, প্রতিনিয়ত হইতেছে। মানুষের বাড়িঘর পুড়লো, দোকানপাট নষ্ট হলো, এরকম বিভিন্ন ইস্যুতে, মানে সব ইস্যুতে স্বাভাবিকভাবেই রাখেন বিষয়টা, আপনারা স্বাভাবিকভাবেই থাকেন, মানে স্বাভাবিকভাবে বিষয়টা নেন। যেরকম সব ইস্যুতেই তারা একটা বিন্দু পরিমাণ সাউন্ডও করতেছে না। বলতে কি পারবেন যে কেন করতেছে না? এটার কি কোনো অ্যান্সার আছে আপনাদের কাছে যে কেন করতেছে না বা কেন তারা বলতেছে না? অন্ততপক্ষে মানে মানবিকতার দিক থেকে তো আমরা বলতে পারি বা বলা যায় যে ভাই আপনারা শান্ত থাকেন, বা ভাই এগুলো করেন না, বা এগুলো খারাপ কাজ, ভাই এসব ধ্বংসাত্মক কাজে যায়েন না, বা এরকম কেউ কেন বলতেছে না কেন? কারণ তারা খুব ভালো মতোই জানে যে যারা এই কাজগুলো করতেছে বা করছে তারা প্রত্যেকেই তাদের সাথে ছিল, এবং তারা ছিল বিধায় তারা এই কাজটা করতে পারছে। আজকে যদি তারা কোনো কারণে, মানে যে কোনো কারণে যদি একবারও ভুলে একটা শব্দ উচ্চারণ করছে এবং সেই শব্দ কোনো কারণে কোনো একটা লোকের বিরুদ্ধে গেছে, তাহলে এই দেশের 18 কোটি মানুষ বা যারাই তাদের পক্ষে এতদিন ছিল, এতদিন কথা বলছে, তারা প্রত্যেকেই পল্টি নেবে এবং প্রত্যেকেই তাদের বিরুদ্ধাচরণ করবে। এবং এই একটা জায়গার ভয় থেকে তারা একজন সমন্বয়ক, একজন বা উপদেষ্টা মণ্ডলী থেকে একজনও এই কথা বলতে পারবে না এবং বলবেও না। যদি খুনও হয়ে যায়, রাস্তা যদি ওপেন, তারা মার্ডার করতে থাকে একের পর এক, তারপরও তারা বলতে পারবে না এগুলো খারাপ কাজ, এবং তাদেরকে ধরবো, তাদেরকে পুলিশের আওতায় আনবো, আইনের আওতায় আনবো। পুলিশের আওতায় বলে ফেলেছি, এটা আমার রং, সরি, হচ্ছে আইনের আওতায় আনবো, তাদেরকে বিচারের কাঠগড়া দাঁড় করাবো, বা এই ধরনের অস্থিতিশীল পরিবেশ কেউ তৈরি করবে না, তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিব। এই ধরনের একটা কথা তারা বলতে পারবে না। তাদের এই ক্ষমতাই হয় না যে তারা এই কথা বলবে। যেদিন থেকে বলবে ঠিক সেই দিন থেকে এই দেশের মানুষ তাদের বিরুদ্ধে চলে যাবে, এবং তাদেরকে পরের দিনই দেখবেন যে তাদের আবার পাল্টা কোনো অভ্যুত্থান হয়েছে এবং তাদেরকে জোর করে নামাই গেছে। ওপেন চ্যালেঞ্জ, মানে ট্রাই করে দেখেন তাদেরকে দিয়ে বলাইতে পারেন কিনা। এই যে ধানমন্ডি আইডিয়ালের বিষয়টা, মানে ঢাকা কলেজ এবং ধানমন্ডি আইডিয়ালের যে বিষয়টা, চেষ্টা করে দেখেন তাদের মুখ দিয়ে একটা কথা বলাইতে পারেন কিনা যে তোমরা ভুল করতেছো বা তোমরা ভুল করছো, তোমরা এগুলো করো না। নেক্সট টাইম যদি তার কেউ কোনো দিন না করে, যা হয়েছে সব শেষ, যাই হবে এখন আইনের আওতায় আসবে, যেই কোনো অকারেন্স করবে সেই আইনের আওতায় আসবে। এই দেশে এখন যা করতেছে একটাও কি, মানে কোনো একটা জায়গা তো কি দেখছেন আইনের প্রয়োগ দেখছেন? এখন পর্যন্ত হয় নাই। হওয়া না হওয়াটা মানে পরের বিষয়, কিন্তু বলতে তো পারি। সেই বলার জায়গাটা থেকে দেখছেন তারা বলছে, তারা বলবে না, এবং সম্ভাবনা এটা বলা কখনোই সম্ভব না। এবং যেদিনকে বলবে সেদিনকে পাল্টা আবার গণঅভ্যুত্থান হবে, এবং তারা এই রাষ্ট্রের ক্ষতিকারক হিসেবে দাঁড়াবে। মানুষ তাদেরকে ক্ষতিকারক হিসেবে চিহ্নিত করবে পরবর্তীতে। এর জন্য তারা বলবে না। স্যার, এই যে হাসনাত আবদুল্লাহ ছেলেটার একটা কথা শুনলাম, আমি জানি না সে আমার বড় বা ছোটো, কিছুই জানি না, আমি আমার জায়গা থেকে তাকে মানে রেসপেক্টের জায়গা থেকেই বলতেছি। সে বলছে যে এই দেশে যতদিন মানে আওয়ামী লীগ বেঁচে থাকবে তাদেরকে ঘৃণা নিয়ে বেঁচে থাকবে, যে আওয়ামী লীগ এত মানে মানে যাই হোক, এটা অন্য প্রসঙ্গে চলে যেতেছে কথা, কিন্তু আমি বলবো না। কিন্তু মানুষকে এত ছোটো করে দেখার অপশন নাই। মানুষ সবাই আপনার মতো এত বিচলিত না। যেটা হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আগে থেকেই লেখা রাখে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গায়েবের মালিক, তিনি জানে আগে থেকেই যে কোনটা হওয়ার ছিল, কোনটা হবে, আমরা জানি না। তো যেটা হওয়ার ছিল, যেটা হবে, সেইটা নিয়ে মাথা ঘামায়, যে ঘামায় সে বেকুব বা বলদ, বোকা ছাড়া আর কিছু। যাই হোক, আমার একটা সুস্পষ্ট মেসেজ ছিল, বা আমি চাই আর কি তারা অন্ততপক্ষে বলুক যে যারা এই কাজগুলো করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, বা কঠোর হুঁশিয়ারি যে নেক্সট টাইম আর কেউ কখনো আইন নিজের হাতে তুলে নেবেন না বা নেওয়ার চেষ্টাও করবেন না। এইগুলো যাতে তারা বলে, আমার রিকোয়েস্ট, তারা যাতে এই কথাগুলো বলে। আমার রিকোয়েস্ট, আমার মতো যারা আছে বা আমার মতের সাথে, আমার কথার সাথে যারা একমত হয়েছেন বা হবেন ইনশাল্লাহ, আমি মনে করি তাদের প্রত্যেকেরই একই কথা, যে তারা অন্ততপক্ষে বলুক, বা যারা দায়িত্বে আছে রাষ্ট্রের, সে পুলিশ প্রধান হোক, আর্মি প্রধান হোক, বা যে
মানে যাদের যেই জায়গা থেকে ক্ষমতা আছে তারা ক্ষমতাধর লোকেরা বলুক যে যারা এইসব কাজ করবে, উল্টাপাল্টা কাজ করবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। তাহলেই একমাত্র রাষ্ট্র মানে ঠান্ডা করা সম্ভব। তা নাহলে আমার কাছে মনে হয় না যে রাষ্ট্র ঠান্ডা করা সম্ভব। ধন্যবাদ। আমার কথায় কেউ কষ্ট পাবেন না, আমি কষ্ট পাওয়ার জন্য কাউকে বলি নেই। আমি আসলে বুঝাইতে আসছিলাম, বা আমি একটু মানে আমরা অনেক সময় বুঝি, সব কিছুই আমরা বুঝি, তারপরে অনেক সময় তথ্যের অভাবে বা কথা বলার অভাবে বা অনেক মানে বুঝার পরেও দেখা গেলো এই কথাটা আমি আবার শুনলে আমার আরেকটু ভালো বুঝ আসে। এরকম একটা সিচুয়েশন থেকে বা এরকম একটা মানে সেন্স থেকে আমি আসলে কথাগুলো বললাম। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।